সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আজ আপনাদের সামনে একটা বিশেষ ভিডিও নিয়ে উপস্থিত হলাম গ্রে ম্যাটারের পক্ষ থেকে। ব্যাপারটা হলো আজকেই আমার একজন ফেসবুক ফ্রেন্ড আমাকে এই লিঙ্কটা পাঠালো একটা ভিডিওর, যেখানে দুজন মানুষকে আমরা কথোপকথন করতে দেখছি পিরামিডের রহস্য ইত্যাদি বিষয়। তাদের একজন তাদের এই ভিডিওটির ভাষ্য অনুযায়ী উনি একজন উচ্চশিক্ষিত পিরামিড বিষয়ে বিশেষজ্ঞ। কিন্তু আমার ভিডিওটা প্রথম কিছু দূর দেখে আমার মনে হলো যে তারা বোধহয় কিছুটা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি জানি না মানে তাদের মূল উদ্দেশ্য কি, তবে আমার মনে হলো যে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের একটু কথা বলা উচিত এবং মানুষের বিভ্রান্তি দূর করার জন্য। তো সেই উদ্দেশ্যে নিয়ে এই ভিডিওটি বানানো। আশা করি আপনারা দেখবেন এবং থাকবেন। খুব বেশি প্রস্তুতি নেইনি এবং আমার কাঁচা হাতের কাজ। তো তবুও আলোচককে এখানে পরিচয় করিয়ে দিচ্ছেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক হিসেবে। তো আমরা দেখব যে ওনার এখানে দেখতে পাচ্ছি উনি ভদ্রলোকের নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াল আহসান। তিনি এদের দাবি অনুসারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন কায়রো ইউনিভার্সিটি থেকে, মাস্টার্স করেছেন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। রিসার্চ এরিয়া ওনার হলো কসমিক ইউনিভার্স অ্যান্ড মেটাফিজিক্স। এই মেটাফিজিক্স শব্দটাই আমাকে একটু সন্দেহপ্রবণ করে তুলল, যে উনি হয়তোবা বিজ্ঞানের নাম করে নিজেকে একজন বিজ্ঞানের উচ্চশিক্ষিত ব্যক্তি হিসেবে পরিচয় দিচ্ছেন, কিন্তু সেখানে বিজ্ঞানের নাম করে হয়তো অপবিজ্ঞানী বিজ্ঞান ছড়াতে পারেন। আমি সন্দেহ করছি, নিশ্চিত নই। তো ওনার রিসার্চ এরিয়া হলো কসমিক ইউনিভার্স অ্যান্ড মেটাফিজিক্স। উনি কোথায় কোথায় কাজ করেছেন সেগুলোর মধ্যে ইউএস, ইউকে, কানাডা ইত্যাদি দেশে তিনি কাজ করেছেন। 30টিরও বেশি দেশে কাজ করেছেন এবং কারেন্টলি বর্তমানে কাজ করছেন এডুকেশন অ্যান্ড এনার্জি সেক্টর উইথ বাংলাদেশ গভর্নমেন্ট। তো উনি বাংলাদেশ সরকারের সাথে কাজ করছেন। আর বাংলাদেশ সরকারের শিক্ষা ও এনার্জি সেক্টরের উপরে উনি কাজ করছেন। তো ভদ্রলোক যখন নিজেকে রিসার্চার হিসেবে দাবি করছেন, তখন অন্তত নিদেন পক্ষে ওনার কয়টা রিসার্চ পেপার সেরকম ভালো উল্লেখ করার মতো পিয়ার রিভিউড জার্নালে পাবলিশড হয়েছে, সেটার একটা নাম্বার বললে কাজে আসতো। 30 বছর কোথায় কোথায় কাজ করেছেন, কোন কোন দেশে, সেগুলো উল্লেখ করার চাইতে এই 30 বছরে ওনার কতটি রিসার্চ পাবলিকেশনস বের হয়েছে তার কিছু একটা ধারণা দিলে আমরা আরেকটু কনফিডেন্স পেতাম। তবুও ধরে নিচ্ছি হয়তো স্থানের অভাবে বা সময়ের অভাবে ওনারা সেগুলো দেননি। আমরা চাইলে হয়তো ভদ্রলোককে বা যোগাযোগ করলে হয়তো ওনারা দিবেন। আমি এখন পর্যন্ত তাদের সম্পর্কে পজিটিভ থাকতে চাচ্ছি। আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো এমন একজনের সঙ্গে যিনি আসলে 22 বছরের বেশি সময় ধরে মিশরে থেকেছেন, কায়রো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং পিরামিডের মধ্যেও তিনি একটা দীর্ঘ সময় পার করেছেন। সেখানকার স্থাপত্য শৈলী এবং রহস্যময় বাস্তবতার নানা দিক তিনি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। বরাবরের মতো আমাদের সঙ্গে আছেন রিয়াল হাসান স্যার। এবং তো জটাঙ্ক নামের এই চ্যানেলটিতে আজকের এই পর্বে ওনারা যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন সেগুলো হলো, করার চেষ্টা করি যতটুকু পারা যায়। আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব পিরামিডটা আসলে কে তৈরি করেছে, পিরামিড থেকে আসলে কোন কোন মিরাকল বা কোন কোন ধরনের বিষয় আমরা দেখি, এর স্ট্রাকচারাল কাঠামোর মধ্যে এত নান্দনিকতা কেন, তারা এই জিনিসটা নিজেদের মধ্যে ধারণ করে সেটা এত দূর পর্যন্ত টেনে এনেছে, সবগুলো নিয়ে আলাপ করার চেষ্টা করব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আজকে আমাদেরকে সময় দিলেন। তো প্রথমেই তার কাছে জানতে চাওয়া হলো পিরামিড কি মানুষের তৈরি? এটা খুব একটা ক্যাচি প্রশ্ন। দেখা যাক উনি কি বলেন। কষ্ট করবেন। আপনার কি মনে হয় পিরামিড কি মানুষের তৈরি না কার তৈরি আসলে? তারপর আলাপে যাব। এই প্রশ্ন সবার মনেই আছে, আর এটা সুনির্দিষ্টভাবে জানার জন্য
আমাদের 5টা জিনিস জানার প্রয়োজন আছে। এবং আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন দেশে স্কলারশিপ পাওয়া সত্ত্বেও আমি কিন্তু মিশরকে বেছে নিয়েছি, এবং মিশরকে বেছে নেওয়ার প্রধান উদ্দেশ্য ছিল পিরামিডের যে একটা শক্তি আছে এই শক্তিটা বের করা। এবং সেটা আমি মিশরে 22 বছর থাকাকালীন প্রত্যেক দিনই আমি পিরামিডের নতুন কিছু আমি বের করেছি। উত্তরটা ঠিক জানা গেল না। উনি কি বলছেন? হয়তো পরবর্তীতে উনি জানাবেন যে এটা মানুষের তৈরি না কাদের তৈরি। তবে এটা বলতে গিয়ে যে এই যে নিজের কথা বিভিন্ন দেশে স্কলারশিপ পেয়েছেন, তা ছেড়ে তিনি মিশরে গিয়েছেন। নিশ্চয়ই এটা অনেক বড় একটি আত্মত্যাগ। তবে এর পেছনে আবার প্রচ্ছন্নভাবে যে তার মানে নিজের কথাটাকে উনি যা বলবেন সেগুলোকে আ গুরুত্ব দেওয়ার জন্য মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য করার জন্য উনি এইগুলো বলছেন কিনা সেটাও একটু ভাববার বিষয়। যেটা কিনা আমাদের অনেক বুদ্ধিজীবীদের মধ্যে দেখা যায় আরকি এরকম। আ তো দেখা যাক আ ও ও ও উনি কেমন কি বলেন। এই যে 5টা জিনিস, এই 5টা জিনিস আমাদেরকে জানার প্রয়োজন আছে। একটা হচ্ছে যে পিরামিডের যে অবকাঠামো এটা এত উঁচুতে, আর পিরামিডের যে দেহটা তৈরি করা হয়েছে বড় বড় পাথর দিয়ে, এই পাথরের যে এক একটা পাথরের যে ওজন, আর এই স্থাপত্যের যে একটা প্রেসিশন আছে, এই প্রেসিশনটা আমরা এই বিশ্বে, এই মডার্ন যুগে এই প্রেসিশন আমরা কিন্তু পাই না। যেমন প্রত্যেকটা পাথর যেভাবে রাখা হয়েছে, সেই যে দূরত্ব পরে আরেকটা পাথরকে রাখা হয়েছে, এইটা একটা পাথর থেকে আরেকটা পাথরে এক চুলও হেরফের করবে না। ইট ইজ সো প্রিসাইজ, দ্যাট ইজ 4000 4.5 বছর আগে যে মানুষের মধ্যে এই ধরনের প্রিসিশন থাকা, এটা কিন্তু আমাদের ধারণার বাইরে। এটা আমরা ধারণা করেও আমরা বুঝতে পারবো। এবং আজ উনি উচ্চতার কথা বলছেন পিরামিডের। হ্যাঁ, এটা পিরামিড অনেক উঁচু স্থাপনা, এটা ঠিক। কিন্তু পিরামিডের যে আকৃতি যেটা, শেপ যেটা জিওমেট্রিক যে শেপ, নিচের দিকে বিস্তৃত, উপরের দিকে ক্রমশ শুরু হতে একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। এই ধরনের শেপ গুলোকে আ স্টেবল রেখেই অনেক বড় বানানো সম্ভব। এটার জন্য বিশেষ কোনো কারিগরি জ্ঞানের বিদ্যার কোনো দরকার পড়ে না। আ এটা হতেই পারে। আ আর যদি আমরা উচ্চতার কথাই বলি তাহলে আমি যদ্দূর মনে করতে পারি ভুল না হয়ে থাকলে, খুব সম্ভবত মেক্সিকোর পিরামিডগুলো আমাদের মিশরের পিরামিডগুলোর চেয়ে অনেক বড় এবং উঁচু। এরকম বেশ কয়েকটি আছে। মানে সর্বোচ্চ পিরামিড খুব সম্ভবত মেক্সিকোতে, মিশরে নয়। তো উনি ভদ্রলোক যদি পিরামিডের এই রহস্যটাই করেন এবং উচ্চতা যদি একটি বিচার্য বিষয় হয়, তাহলে তো তার বোধহয় মিশরের পাশাপাশি হলেও আ মেক্সিকোতে গিয়েও তার গবেষণা করা উচিত ছিল। আমি জানি না উনি করেছেন কিনা। উনি বলেছেন উনি ৩০ টা দেশে কাজ করেছেন বিশ্বের। হয়তোবা করেছেন ধরে নিলাম। দ্বিতীয় হলো যে একেকটি পাথরের ওজন উনি বলছেন প্রায় ২.৫ টন, গড়ে ওজন ২.৫ টন। ইয়েস, এটাও ঠিক। কিন্তু ২.৫ টন মানে খুব বিরাট যে ওজন সেটা কিন্তু না। এবং আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে আ শ্রমিক থাকলে সে আমলে ফারাওদের যে স্লেভ শ্রমিক ছিল তাদেরকে দিয়ে তারা এগুলো আ দিব্যি তুলে নিতে পারত অনেক উঁচুতে, এবং মাটি ভরাট করে র‍্যাম্প মতো বানিয়ে তারা ধীরে ধীরে জিনিসগুলো তুলত। ১ম এ ভিত্তিটা তৈরি করত। ভিত্তি তৈরি করার পরে মাটি দিয়ে সেটুকু ভরাট করে তার উপর দিয়ে টেনে ভিত্তির উপরের স্টেজ বা স্তরের পাথরগুলো তুলত। তারপরে সেই স্তরটা শেষ হলে তারপরের স্তর, এভাবে ধাপে তুলত। এটাও খুব বিরাট কোনো আ মাথা খারাপ করার মতো কোনো কিছু না। এরপরে উনি যে কথাটা বললেন, প্রিসেশন এর কথা বললেন। আ আমি জানি না উনি সংক্ষেপে বলতে গিয়ে এরকম করলেন নাকি আমার মনে হলো যে এই প্রিসিশন ব্যাপারটা সম্পর্কে উনার ধারণাটাই খুব একটা পরিষ্কার না। এবং উনি যেটা বলছেন যে একটা পাথর থেকে আরেকটা পাথর চুল পরিমাণ এদিক ওদিক না, এটা বলতে কি বোঝাচ্ছেন এটা আমি বুঝলাম না। হ্যাঁ, এটা ঠিক যে ওই পাথরের ব্লকগুলোকে তারা এত চমৎকারভাবে পালিশ করত যে যখন পাশাপাশি রাখা হতো তখন তাদের মধ্যে খুব সামান্যই গ্যাপ হতো। মানে খুব সুন্দরভাবে পালিশ করার ফলে একদম মিলে থাকতো এবং ভিতরে একটা কাগজও বলা হয়, অ্যা যদিও এক্সাজারেশন, কিন্তু বলা হয় যে ২ টা পিরামিডের ২ টা পাথরের ব্লক পাশাপাশি রাখলে সেই ২ টার মাঝখান দিয়ে একটা কাগজও আপনি ঢোকাতে পারবেন না। এত সূক্ষ্মভাবে পালিশ করা। এটা একটা ব্যাপার যে হ্যাঁ, তারা অনেক যত্ন নিয়ে করত। তো আ সেটা আমি বলতে পারি। তো এটার পেছনেও অলৌকিকত্বের কিছু নাই। এটাও প্রচুর সংখ্যক শ্রমিক থাকলে লম্বা সময় ধরে তাদেরকে দিয়ে কাজ করালে
এগুলো করা সম্ভব এবং সেই আমলের মিশরীয়রা জ্যামিতি বা এসব ব্যাপারে বেশ উন্নতই ছিল। বহুত আগে ৪,০০০ বছর আগে না, তারও অনেক আগে থেকেই উন্নত ছিল। কিন্তু উনি একটা পাথর থেকে আরেকটা পাথরের মানে উনি প্রিসিশন তো অনেক ধরনেরই হতে পারে। মানে ক্ষেত্র বিশেষে আপনাকে বলতে হবে যে এই ক্ষেত্রে প্রিসাইজ যে হয়তো বলতে পারে যে পিরামিডের যে ৪ টা সাইড, ৪ টা পাশ, সেই ৪ টা পাশের দৈর্ঘ্য একদম সমান, খুব প্রিসাইজলি সমান। এটা যদি হতো বলতে পারতেন যে খুব প্রিসাইজলি সমান। কিংবা যে একেকটা পাথরের যে বিভিন্ন সাইজ, আকৃতি, এই আকৃতিগুলো প্রিসাইজলি সমান বা ওজন প্রিসাইজলি সমান। কিংবা এই যে আমি আমি যেটা বললাম যে পলিশ করা যখন ২ টা পাথর পাশাপাশি রাখছি তাদের মাঝখানে যে গ্যাপটা এটা খুবই প্রিসাইজ, খুবই সূক্ষ্ম। হ্যাঁ? এইভাবে কিন্তু আমি শুধু বললাম প্রিসাইজ কিন্তু কোন হিসেবে এটার ক্ষেত্রটা কি? আ আ এটা না বললে তো এটা বোঝা ডিফিকাল্ট। তো এখান থেকে আমরা ওনার ইয়েটা পেলাম না। ঠিকমতো সদুত্তরটা। পর্যন্ত কেউ কিন্তু পিরামিডের মতো আরেকটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারেনি। চেষ্টা করেছে, জাপানও চেষ্টা করেছে, জাপানও কিন্তু এটা করতে পারেনি। তো এটা আমাদের জানা রাখা ১ নাম্বার কথা। দ্য প্রিসিশন অফ দ্য পিরামিড ইজ আনপ্যারালড। এখানে অন্য কোনো আমাদের বর্তমান স্থাপত্যের যত অবকাঠামো আছে, কোনো অবকাঠামো এত বেশি প্রিসাইজ না। এটা আমাদের ১ নাম্বার। আচ্ছা, ২ অবশেষে আমরা ওনার ১ নাম্বার জিনিসটা পেলাম। ওই যে ৫ টি জিনিসের কথা বলছিলেন, ৫ টির একটি হলো আ প্রিসিশন বা প্রিসাইজ না। তো ওই যে আমি বললাম প্রিসিশন টা তো আপনাকে স্পেসিফাই করতে হবে যে কোনভাবে, কোন দিক দিয়ে, কোন পরিপ্রেক্ষিতে, কিসের ব্যাপারে প্রিসাইজ। এটা কি ওজনের ব্যাপারে বা বিভিন্ন সাইডের মানে এটা অ অ মানে অসম্পূর্ণ একটা স্টেটমেন্ট যে এটা এত প্রিসাইজ, অন্যটা এত প্রিসাইজ না। সম্পূর্ণ অসম্পূর্ণ একটা স্টেটমেন্ট হলো। এখান থেকে কোনো ধারণা পাওয়া সম্ভব না। আপনাকে কিছুটা হয়তো অনুমান করতে পারি যে, ও তাই! তাহলে তো খুব সূক্ষ্মভাবেই বানানো হয়েছে এই। কিন্তু বাস্তবে আপনি যদি একটা কোনো নিজেকে একজন আম গবেষক, ইঞ্জিনিয়ার হিসেবে দাবি করছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং আ এইসব পিরামিড বিষয়ক গবেষক মানে আপনাকে বিজ্ঞানসম্মতভাবে কথা বলতে হলে আরেকটু আ স্পেসিফিক হতে হবে। শুধু প্রিসাইজ বললে এটা বোঝা যাবে না। কোন ব্যাপারে আপনি প্রিসিশন টার কথা বলছেন। আম এবং মানুষজন বিভ্রান্ত হবে অনেকে। আমরা যারা আ জানতে আমি অন্তত ব্যক্তিগতভাবে জানতে আগ্রহী হব যে রাইট কোন দিক থেকে কোন ব্যাপারটাতে পিরামিড এতটা প্রিসাইজ যেটা অন্য কোনো কিছুই এতটা প্রিসাইজ না। আচ্ছা এই যে আমরা এ এ একটা বড় একটা জাম্বো জেট বানাই যখন তখন কি তার ২ ডানার সাইজ, আকৃতি কিংবা বিশাল বড় এই যে 'টাইটানিক' এর মতো জাহাজ বা এখনকার দিনে তো আরো অনেক বড়, বড় জাহাজ বানায়। এগুলোর কি সিমেট্রিক যদি মাঝখান থেকে একটা লাইন টানি ২ পাশের ২ দিকটা একেবারেই প্রিসাইজ না, একেবারে মিলিমিটার আ মা মিলিমিটারের হিসাবেও প্রিসাইজ না, ২ পাশটা সমান যে কোনো হেরফের হয় না। যে এই পাশেও যতখানি ওই পাশেও ততখানি বা এরকম আমি জানি না এগুলো মানে কি হিসেবে উনি প্রিসাইজ করছেন বারবার ক্লিয়ার করে বললে ভালো হতো। আরেকটা কথা উনি বললেন যে এই আজ পর্যন্ত কেউ এটার মতো বানাতে পারেনি। এই যে আমি বললাম মেক্সিকোতে অনেক বেশি পিরামিড আছে, বেশি সংখ্যক পিরামিড আছে এটার। উনি বললেন জাপান বানাতে চেয়েছে বানাতে পারেনি। এই কথাগুলো খানিকটা ওই যে মুমিনরা বলে আমার ধর্মগ্রন্থের মতো একটা বই আজ পর্যন্ত কেউ লিখতে পারবে না। যে এই টাইপের কথার মতোই শোনায় আরকি। আ যদিও আ এখন জাপানের ওরা কি বানাতে চাচ্ছিল এবং কেন ফেইল করল, সেই জিনিসটা যদি উনি একটু বলে দিতেন। শুধু বললেন জাপানের ওরা বানাতে চেয়েছে হয়নি, পারেনি। পারেনি কোন আঙ্গিকে পারেনি? কি কারণে? ওটা ওই মিশরের পিরামিডের মতো অত উঁচু হয়নি তাই? মিশরের পিরামিডের মতো অত ওজনদার হয়নি তাই? নাকি মিশরের পিরামিডের মতো পাথর দিয়ে বানাতে গিয়ে পাথরগুলো অত প্রিসাইজলি পলিশ করতে পারেনি তাই? না কি? এটা না বলে শুধু হয়নি, পারেনি। এটা তো কোনো কথা হলো না। এটা বলবে আমি বা আমার মতো একজন মানুষ যে কিনা হয়তো মিশর ঘুরে আসছে, পিরামিড-টিরামিড দেখলো। সে এসে বলবে, "আরে বাপরে! সাংঘাতিক প্রিসাইজ অমুক-তমুক।" কিন্তু আপনি তো স্যার একজন বিজ্ঞানী টাইপের মানুষ।
গবেষক টাইপের মানুষ। তো আপনাকে তো আর একটু স্পেসিফিক হতে হবে কথাবার্তা বলার বেলায়। তা না হলে তো আমরা বুঝবো না আপনি কি বলতে চাচ্ছেন। আ তাছাড়া ওই আপনি যদি স্পেসিফিক করে না বলেন যে এই জায়গাটাতে এইটা এইভাবে প্রিসাইজ এরকম করে যদি না বলেন তাহলে আমরা যদি আপনার এই বক্তব্যটাকে যাচাই বাছাই করতে চাই যে হ্যাঁ আপনি সঠিক বলছেন কিনা আসলেই এটা ওরকম কিনা সেটা আমরা কিভাবে করব? আচ্ছা তাহলে এবার দেখা যাক ওনার দ্বিতীয় পয়েন্টটি কি? নাম্বার জিনিসটা দেখো যে পিরামিডের যে ওরিয়েন্টেশন, এই ওরিয়েন্টেশন ইট ম্যাচেস উইথ দ্য ট্রু নর্থ অফ আর্থ। 4,500 হাজার বছর আগে মানব জাতি কিভাবে জানলো এই ট্রু নর্থের ডিরেকশন? ট্রু নর্থের ডিরেকশন আমরা এখন জানি ট্রু নর্থটা কোন দিকে, কিন্তু 4,500 বছর আগে তারা কিভাবে জানলো ট্রু নর্থের এই ইনফরমেশনটা? তাদের তো তখন সেই ধরনের কোনো যন্ত্রপাতি ছিল না। এটা তো বেশি ইন্টারেস্টিং একটা প্রশ্ন ব্যাপার। ট্রু নর্থ বলতে মানে যেটাকে উনি নিশ্চয়ই আমি নিশ্চিত উনি জিওগ্রাফিক্যাল নর্থ পোল যেটা সেটাকে বুঝিয়েছেন। যেটা ঠিক আছে। তো জিওগ্রাফিক্যাল নর্থ পোল হলে অবশ্যই ভিডিওটি যারা তৈরি করছেন তারা আম ওখানে একটি কম্পাসের ছবি দিয়ে একটু মিসলিডিং করে ফেলেন। কারণ জিওগ্রাফিক্যাল নর্থ পোল কখনো কম্পাস দিয়ে আ পাওয়া যায় না। ওটা ম্যাগনেটিক নর্থ পোল কে আমরা পাই কম্পাস দিয়ে। যাই হোক সেটা উনার ভুল ত্রুটি নয়। ওটা ভিডিও বানানোর আ ওনাদের আরেকটু যত্নবান হলে ভালো হতো। আ যাক তাহলে আ এটা খুব ইন্টারেস্টিং যে কিভাবে মানে পিরামিডের অবস্থান, আকার, আকৃতি বা যা কিছু দিয়ে কিভাবে এই জিওগ্রাফিক্যাল নর্থ পোলকে আ খুঁজে বের করা যায়। এটা তো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে। দেখা যাক, দেখি আমি শুনি। পিরামিডের যে 3টা মাথা আছে, এই 3টা মাথা তুমি যদি যোগ দাও তাহলে পরে এটার যে একটা ডিরেকশন হবে, সেই ডিরেকশন কনফর্মস উইথ এক্স্যাক্টলি দ্য ট্রু নর্থ। একদম 1 ডিগ্রি ডান দিকে না, 1 ডিগ্রি বাম দিকে না। খুবই মিসলিডিং এবং একেবারেই বিশ্বাসযোগ্যতাহীন একটা স্টেটমেন্ট উনি দিলেন। আমি সরি। এই কথাটা একদমই বিশ্বাসযোগ্য নয়। এবং কথার মধ্যে তো ওই যে বরাবরের মতোই পরিষ্কার করে সুস্পষ্টভাবে উনি কিছু বলছেন না, যেটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারবো, এরকম কোনো সুস্পষ্ট কথা উনি বলছেন না। উনি বলছেন ৩ টা মাথা এক যোগ করবে। পিরামিডের মাথার ৩ টাই উপরের দিকে। এখন যদি আমরা পিরামিডের কেন্দ্র থেকে মাথা হয়ে উপরের দিকে উঠতে থাকি লাইন টানি, তাহলে সেই ৩ টা লাইন কোনদিনই একসাথে মিলবে না। আরেকটা কথা বলে রাখি, কোনো মিশরের পিরামিড বিশেষজ্ঞ বা এই জাতীয় মানুষ যারা, তারা কখনো পিরামিড বলতেই ওই ৩ টা পিরামিডকেই যে মিন করবে তা না। তারা বলার সময় বলবে গিজার ৩ টা পিরামিড। আরো অনেক ছড়ানো ছিটানো অনেক পিরামিড আছে মিশরে। হ্যাঁ, তো যাই হোক এটুকু বাদ দিলাম। উনি ওই গিজার ৩ টা পিরামিডের কথা বলছেন। আ ইয়েতে প্রায় ১০০০-৩ বছর আগে মানে ১০০০-৩ না, খ্রিস্টপূর্ব ২৫০০ বছরের মতো হবে হয়তো। ২৫০০ থেকে ৩০০০ বছর আগে। তার মানে এখন থেকে ৪৫০০ থেকে ৫০০০ বছর আগে এগুলো তৈরি হয়েছে। তো এখন কথা হলো এই পিরামিড ৩ টা পাশাপাশি লাইন দিয়ে আছে। এখন তাদের যদি কেন্দ্র থেকে তাদের মাথা যেটা টপ সেটা ভেদ করে একটা লাইন টানি ৩ টারই, এই ৩ টা লাইন কখনোই একসাথে মিলবে না। যত উপরের দিকে যাবে তত আরো দূরে সরতে থাকবে। কখনো এক পয়েন্টে মিলবে না। তাহলে উনি যে একটা পয়েন্টে মেলাচ্ছেন, সে একটা পয়েন্টে মেলাতে গিয়ে আমরা ছবিটা দেখতে পাচ্ছি একটা 2 ডাইমেনশনাল ছবি দিয়ে উনি এটা করছেন, যেটার একটা প্রচন্ড রকম গোঁজামিলওয়ালা একটা জিনিস। বোঝার কোনো উপায় নেই। আমাদের পিরামিডের যে ৪ টা ধার থাকে, ৪ টা এজ, হুম? ৪ টা ধার। এই ৪ টা ধার বরাবর যদি লাইন টেনে উপরের দিকে যাওয়া যায়, ৪ টার ওখানে উনার যে ছবিটা দিলেন সেটা থেকে আমরা দেখতে পারছি যে যেকোনো একটা প্রতিটা পিরামিডেরই যেকোনো একটা ধার ধরে উপরের দিকে লাইনটা টেনে এক জায়গায় মেশানো হচ্ছে। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হতে আসবে যে কোন ধারটাকে নিব? মানে কেন উনি এই ধারটা ধরে উপরে উঠছেন? কেন অন্য ধারটা নয়? কেন এরকম এই ধারটা ধরে কেন নিচ্ছেন না? কিংবা ওই ধারটা ধরে কেন নিচ্ছেন না? ঠিক এটা ধরে নিয়ে উপরে একটা জায়গায় ৩ টা লাইনকে উনি মিট করালেন। হ্যাঁ, আদৌ এটা মিট করবে কিনা আমাদের এটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে। হ্যাঁ, তারপরেও সবচাইতে ইন্টারেস্টিং কথা হলো যে পৃথিবী গোল, এটা যদি আমরা জানি তাহলে এবং মিশরের অবস্থানে গিজার অবস্থান আর
জিওগ্রাফিক্যাল নর্থ পোলের অবস্থান যদি আমরা জানি, আমাদের যদি ধারণা থাকে, তাহলে ওই গিজা থেকে উপরের দিকে উঠে কোনো একটা পয়েন্ট, গিজা মিশর বরাবর আকাশে কোনো একটা পয়েন্ট, কখনোই সেটা আমাদের জিওগ্রাফিক্যাল নর্থ পোলের ধারে কাছেও যাবে না। ইম্পসিবল। ওখান থেকে জিওগ্রাফিক্যাল নর্থ পোলকে কোনোভাবেই পয়েন্ট করা যাবে না। খুব বেশি হলে কি হতে পারে, যে হয়তো আমাদের যে ধ্রুব তারা, যেটা পোল স্টার, যেটা আকাশে নর্থ পোল, ওই তারাটাকে হয়তো পয়েন্ট হতে পারে। সেটাও ওই যে বললাম প্রথমেই কনফিউশন, ধোঁয়াশা থেকে যাচ্ছে যে কোন বাহু ধরে উপরে উঠতে হবে। পিরামিডের 4টা বাহু, প্রতিটা পিরামিডেরই 4টা বাহু, ভূমি থেকে উপরের দিকে উঠে মাথায় গিয়ে মিশে গেছে 4টা বাহু। এই 4টা বাহুর কোন বাহুটা ধরে আমি উঠবো এবং লাইনটা সামনের দিকে টানবো, সেটা উনি পরিষ্কার করছেন না। তারপরেও ধরলাম কোনোটা এটার ওইটা যেটা যেটা হয় মিলায় ধরে টরে কোনো একটা কম্বিনেশনে সেটা হয়তো আমাদের ওই নর্থ পোল, যেটা পোল স্টার, সেটাকে হয়তো পয়েন্ট করতে পারে। তাও আমি নিশ্চিত না, কিন্তু কোনোভাবেই জিওগ্রাফিক্যাল নর্থ পোলকে তো মানে ইন্ডিকেট করবেই না, সেখানে তো পৌঁছাবেই না। উনি বললেন এক চুল পরিমাণ এদিক ওদিক হবে না। এই যে বাজারিয়া কথাবার্তা, মানে ওই কবিরাজি ওষুধ ফার্ম গেটের মোড়ে জোকের তেল বিক্রিওয়ালারা এরকম বলে, তাদের ওষুধে এক চুল এদিক সেদিক হবে না, একেবারে ধন্বন্তরী সব রোগ সেরে যাবে। তো এই টাইপের কথাবার্তা কোনো গবেষক শিক্ষিত মানুষজনরা সাধারণত বলেন না। তারা একটু স্পেসিফিক্যালি, প্রেসাইজলি স্পেসিফিক্যালি কথা বলেন, যেগুলো উম, বিচারযোগ্য বা যে পরিমাপযোগ্য। এখানে আমরা ওনার কথাটাকে সত্যাসত্য নির্ধারণ করার জন্য আমরা কি পরীক্ষা করব সেটা আমরা বুঝতে পারছি না, কারণ স্পেসিফিক্যালি কিছু বলা নাই। তো ধরে নিলাম যে কোনো একটা ওই এই পিরামিডের, খুফুর পিরামিডের 3 নাম্বার ডান দিকের 3 বাহুটা ধরে উঠতে হবে। খাফরার হয়তো আরেকটা মাঝখানের বাহুটা ধরে উঠতে হবে। মেনকাউরার পিরামিডের অন্য আরেকটা, যে কোনো এই 3 পিরামিডের 4টা তো যতগুলো পসিবল কম্বিনেশন হয় তার কোনো একটা কম্বিনেশনে আকাশে একটা পয়েন্টে মিট করবে এই লাইনগুলো, এবং সেই পয়েন্টটা হতে পারে আকাশে মিট করবে। ঘুণাক্ষরেও তারা উত্তর মেরুর ধারে কাছে যাবে না। তো আকাশে মিট করলে সেটা হতে পারে যে সেটা নর্থ পোলের কাছে, সেটারও খুব ক্ষীণ সম্ভাবনা। তারপর আমি ধরে নিলাম যে সেই নর্থ পোল মানে পোল স্টার, যেটা ধ্রুব তারা বলি বাংলায় যেটাকে, সেটাতে হয়তো মিট করতে পারে। ধরে নিলাম ক্ষীণ একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এটা যদি হয় তাহলে তো আরো বড় ভুল করে ফেললেন। এই যে আজকে যেটা আমাদের ধ্রুবতারা ৩,০০০ বছর আগে সেটা ছিল না। এটা পরিবর্তন হয় প্রায় ১৩,০০০ বছরে বা এরকম আর কি পরিবর্তিত হয়, আমাদের হবে আগামীতে। মোটামুটি ২,৫০০-৩,০০০ বছর আগে অন্য আরেকটা তারা ছিল ওখানে, সেটা থেকে আস্তে আস্তে সরতে সরতে এটা হচ্ছে, যারা কসমোলজি নিয়ে জানেন তারা এটা জানবেন, খুব ভালোভাবেই জানবেন যে এই ধ্রুবতারা, আজকে আমরা যেটাকে ধ্রুবতারা দেখছি, এটা চিরকাল ধ্রুবতারা ওখানে না। তো এই পিরামিড গুলো ২,৫০০-৩,০০০ বছর আগে তৈরি হয়েছে। বেনিফিট অফ ডাউট দিয়ে আমি ধরে নিলাম যে ওইটা ওই ধ্রুবতারাকেই, আকাশের ধ্রুবতারাকে মিট করছে। তাহলেও তো প্রশ্ন আসবে, তারা যদি এতই উন্নত, জ্ঞানে বিজ্ঞানে এত উন্নত, তারা তো তাহলে নিশ্চিতভাবে জানতো যে আর ১৩,০০০ বছর পরে বা একটা সার্টেন পিরিয়ড পরে এই ধ্রুবতারাটা চেঞ্জ হয়ে অন্য আরেকটা হবে। আজকে আমরা জানি। তো তারা যদিও এত উন্নত থাকে, তারাও ডেফিনিটলি জানতো। তো জানলে পরে তারা এমন একটা দিকে পয়েন্ট করলো যেটা কিনা আমি বুঝতে পারছি না, আমি ঠিক মেলাতে পারছি না। অবশ্য এটা ওনারা বলতে পারেন যে একটা না একটা তারা তো আসবে। কিন্তু কথা হলো, মজার ব্যাপার হলো উনি যেভাবে বলছেন যে এক চুল পরিমাণ এদিক ওদিক হবে না, এই জিনিসটাও ভুল। এখনকার যে আমাদের ধ্রুবতারা যেটা পোলারিস, এটা চেঞ্জ হয়ে যখন নতুন আরেকটা আসবে, সেটাতে ঠিক ওই জায়গাতেই যে সে থাকবে তা কিন্তু না। একটু পাশে থাকবে। আবার সেটার পরে আরো কয়েক হাজার বছর পরে আবার এই বর্তমান ধ্রুবতারাটাই আবার ওই উত্তর মেরুর সবচেয়ে কাছের ইয়েটা আসবে। উত্তর মেরু নির্দেশক হিসেবে ব্যবহার করা যাবে। আবার ঘুরে রোটেশন হয়ে। এবং তখন সে এখন যেভাবে আছে তার চাইতে আরেকটু দূরে। তার মানে এই নক্ষত্রের অবস্থান পরিবর্তিত হচ্ছে পৃথিবীর সাপেক্ষে। যে আজকে যদি ওটা চুল পরিমাণে একেবারে একটা জায়গায় পিন পয়েন্ট অ্যাকুরেসিতে হিট করে, সেটা
কয়েক হাজার বছর পরে সেটা আর ওই পিন পয়েন্ট অ্যাকুরেসির ওই জায়গাতে কোনো নক্ষত্র পাওয়া যাবে না, খুঁজে পাবে না। এটা কি তারা যদি আধুনিক, যদি অত্যন্ত উন্নত সভ্যতা হয়, তারা তো অবশ্যই তাদের এটা জানার কথা। তো এইটা আমি বুঝলাম না। আমার কাছে খুব গোঁজামিলে মনে হলো এই কথাটা। যাই হোক, এই আজ ভিডিওটা বেশ অলরেডি ২৫ মিনিটের উপরে হয়ে যাচ্ছে। আপাতত আমি ওনার এই ৫ টি পয়েন্টের, এটা বোধহয় ১ম দুটো ছিল, সেই দুটো নিয়েই বললাম, যেখানে আম উনি এমন অস্পষ্ট ভাষা আবছা ধোঁয়াশাপূর্ণ বক্তব্য দিচ্ছেন যেগুলোকে ভেরিফাই করার কোনো সুযোগ নাই। সোজা কথায় বলতে গেলে বাস্তবিক ভেরিফাই করার কোনো সুযোগ নেই। আম কোনো বিজ্ঞান সচেতন কোনো মানুষ এইভাবে কথা বলবে না, এইভাবে জিনিসগুলো বলে না। আর উনি পিরামিড বলতে গিজার ৩ টা পিরামিডকেই বোঝাচ্ছেন। তার মধ্যে আবার মানে ওনারা এমনভাবে কথা বলছেন যেন সবগুলো পিরামিডের আকৃতি এক, ভিতরকার ডিজাইন, ধরন-ধারণ সবকিছু এক, এক না, এরকম না ব্যাপারগুলো। যেমন এর পরবর্তীতে একটা প্রশ্নে উনি বলছিলেন যে, আ ওই যে বাকি যে ৫ টা পয়েন্টের যে আরেকটা কোনটা পয়েন্টের বেলায় উনি বলছিলেন, আম আমরা সেগুলো পরে হয়তো অন্য আরেকটা ভিডিওতে আনবো। যে পিরামিডের আকার নাকি পৃথিবীর সার্কামফারেন্স এর সাথে মানে একেবারে সঙ্গতিপূর্ণ, মানে একই রেশিওতে করা। পিরামিডের উচ্চতা বা মানে এটাও স্পেসিফিক্যালি ওইভাবে তো আম বলছেন না, কিন্তু ধরে নিলাম। না, ওটা স্পেসিফিক্যালি উনি বলেছেন। একটা এক্সাম্পল দিয়ে, মানে বলেননি কিন্তু ইয়েতে, এই ভিডিওটাতে একটা ইনফোগ্রাফ দেয়া হয়েছে। আমি যেটা, এই যে এটা, আ এখানে তো যে মাপটা দেখানো হচ্ছে একদম স্পেসিফিক, যে উচ্চতা আর বেইজের মাপটা দেয়া আছে। কিন্তু কথা হলো, মজার ব্যাপার হলো, মিশরের সবগুলো পিরামিড তো একই সাইজের না। ইভেন গিজাতে যে ৩ টা পিরামিড নিয়ে কথা হচ্ছে, উনি এমন একটা ধারণা দিচ্ছেন যে এই ৩ টাই বোধহয় মিশরের পিরামিড আছে। তো সেই ৩ টাও তো ভিন্ন সাইজের। তাহলে তো এই কথাটা খাটছে না এটার সাথে। এরকম অনেক অদ্ভুত কথাবার্তা মানে কনস্পিরেসি থিওরিস্টরা দেন। আম বিরাট উন্নত সভ্যতা ছিল, হেন ছিল, তেন ছিল। তো সেই উন্নত সভ্যতার কিছু নিদর্শন তো আমাদের কাছে থাকতে হবে। পরে কিছু তো এই যে উদাহরণগুলো, যে এক্সাম্পল গুলো দিচ্ছেন, এগুলো যাচাইযোগ্য না এবং অনেকগুলোই আজগুবি, যার কোনো ভিত্তি নাই। আম আমি খুব সহজ একটা ফিল্টার ব্যবহার করি। সেটা হলো, কেউ যদি বলে যে প্রাচীনকালের কোনো সভ্যতা অনেক উন্নত ছিল, হেন ছিল, তেন ছিল। আমি জাস্ট তাদেরকে এটা বলি যে সেই সভ্যতার বা তাদের যাবতীয় বইপত্র, নিদর্শনাদি ঘেঁটে আমাকে একটা জায়গায় যদি দেখাতে পারেন, একটা জায়গায় দেখান যে তারা সৌরজগতের ইউরেনাস এবং নেপচুন নামক গ্রহ দুটোকে চিনত। এই দুটো গ্রহ সম্পর্কে তারা অবগত ছিল। এটা দেখাতে পারলেই আমি অনেকখানি মেনে নিব যে ইয়েস, তারা হয় বাইরের ভিন গ্রহের প্রাণী, স্পেসশিপে করে আসা লোকজন, অন্য গ্রহ থেকে, অন্য জগৎ থেকে আসা, অথবা অতি উন্নত সভ্যতা। এটার কারণ হলো, ইউরেনাস, নেপচুনও এরা মানে আমাদের সৌরজগতের ৪ টা জায়ান্ট প্ল্যানেটের ২ টা এরা। হ্যাঁ? কিন্তু আমরা খালি চোখে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, এই এই কটা গ্রহ পর্যন্ত আমরা খালি চোখে দেখতে পাই। বাইনোকুলার আবিষ্কার হওয়ার আগে, সরি, টেলিস্কোপ আবিষ্কার হওয়ার আগে ইউরেনাস, নেপচুন এইগুলো গ্রহগুলোকে দেখা যাওয়ার কোনো সুযোগই ছিল না। খালি চোখে দেখতে পেতাম না। যার ফলে আমরা জানতাম না। দেখবেন কোনো প্রাচীন ধর্মগ্রন্থ, এটা সেটা কোথাও এই ইউরেনাস এবং নেপচুনের কোনো উল্লেখ নাই। অথচ এরা ২ টা বিশাল জায়ান্ট। এই বৃহস্পতি, শনির মতোই প্রায় একই সমান সাইজের বিশাল বড় ২ টা জায়ান্ট। কিন্তু যেহেতু তারা তাদের দূরত্বের কারণে আমাদের খালি চোখে তাদেরকে আমরা অবজার্ভ করতে পারি না। তাদেরকে দেখতে হলে টেলিস্কোপ লাগে। তো খুব সোজা, আমাকে একটু মিশরের তো প্রচুর লেখালেখি, প্রচুর ছবি আঁকা, প্রচুর নিদর্শন আছে প্রাচীন মিশরের। সেই নিদর্শনগুলির মধ্যে থেকে কোথাও একটা জায়গা থেকে আমাকে কেউ একটু এনে দেখান যে তারা ইউরেনাস এবং নেপচুন সম্পর্কে জানতো। তাহলে আমি বুঝে নিব যে তারা আমাদের চাইতে উন্নত কোনো
সভ্যতা ছিল বা আমাদের চাইতে উন্নত কোনো প্রজাতির প্রাণী এসে তাদের ওগুলো বানিয়ে দিয়ে গেছে। এছাড়া এরকম ধোঁয়াশা মার্কা কথাবার্তা। তারপরে ভদ্রলোক এটাও বললেন, উনি নাকি একটা আপেল রেখে আসছিলেন ইয়াতে, কোনো একটা পিরামিডের মধ্যে। এটাও আমাকে বিশ্বাস করতে হবে। যেখানে এই পিরামিডগুলো হলো একেকটা মানে সংরক্ষিত এলাকা। যেখানে মানুষের চলাচল বেশি করলে সেই মানুষের যে শরীরের উত্তাপ এবং ঘাম, যে হিউমিডিটি, সেটার কারণে এই অনেক পিরামিডের ভিতরকার এই ছবিগুলো, তাদের লেখা আঁকা এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে সেগুলোকে রেস্ট্রিক্টেড করে। সেখানে বিশেষ ব্যবস্থা রাখে। সেখানে উনি একটা আপেল রেখে আসবেন। হ্যাঁ, রেখে আসতে পারে। যদি এটা একটা কোনো মানে একেবারে অ্যাপ্রুভড একটা রিসার্চ প্রজেক্টের পার্ট হয়, সেটা হিসেবে রেখে আসতে পারে। সেরকম কোনো রিসার্চ প্রজেক্ট হলে পরে ডেফিনিটলি এই যে আপেল রেখে আসলেন এবং এটার পরবর্তীতে অবজারভেশন ১ বছর পরে বা কতদিন পরে উনি গিয়ে আবার দেখছেন যে যেমন ছিল তেমনই আছে। এই জিনিসটা ডেফিনিটলি একটা সায়েন্টিফিক পেপার হিসেবে কোনো একটা জার্নালে যাবে। কিংবা বিবিসি, ন্যাশনাল জিওগ্রাফিক এরকম বড় রিলায়েবল কোনো ইয়াতে আন্তর্জাতিক মিডিয়াতে এগুলো আসবে। ডকুমেন্টারি তৈরি হবে। এরকম আ মানে একটা হুলস্থুল পড়ে যাবে এগুলো নিয়ে। উনি একা কে একজন আম বিশিষ্ট মানুষ একটা আপেল উনি রেখে আসছেন। আবার ১ বছর পরে গিয়ে সেই আপেল দেখছেন আর তারা ওখানে আপেলটা রেখে দিল। উনাকে রাখতেও দিল এবং ১ বছর ধরে সেটা রেখেও দিল। এইসব এইসব মানে চটকদারি কথাবার্তা আ আ আ আ মানে খুব দুঃখজনক। এবং সমস্যা হলো উনার এই যে ১ম এ যে দেখালাম, উনার যে credentials বিশাল, উনি আম পড়াশোনা এবং উনার বিভিন্ন দেশে ৩০ টা দেশে কাজ করছেন। ইউএস, ইউকে, কানাডাতে কাজ করছেন। হ্যাঁ, হ্যাঁ, ২২ বছর ইজিপ্টে কাটিয়েছেন। এসব কিন্তু উনার কথাবার্তা শুনলে আ বেশ একটু একটু কষ্টই হয় যে একটা ফ্যামিলিয়ারিটি তো থাকে। মানুষ একটা জায়গায় দীর্ঘদিন থাকলে সেই জায়গা সম্পর্কে তার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ এর ভেতরে একটা ফ্যামিলিয়ারিটি চলে আসে। উনি পিরামিড বললেই গিজার পিরামিডগুলোকে পিরামিড বলেন। পিরামিডের ভিতরে কি আছে জিজ্ঞাসা করলে গট করে উনি মেনকাউরার পিরামিডের ভেতরের কি আছে সেইগুলো বলে দেন। আম যা হোক, আমি স্টিল উনাকে বেনিফিট অফ ডাউট দিব। আর এই যে এই চ্যানেলটি যারা চালান তাদের কেউ বা তাদের কোনো পরিচিত কেউ যদি আমার এই ভিডিওটি দেখেন, তাহলে এই চ্যানেলটিকে একটু আ বলবেন এই তথ্যগুলো, আমি যে প্রশ্নগুলো তুলেছি, যে তথ্যগুলো আমার দরকার, সেগুলো যদি ওনাদের পক্ষে সম্ভব হয়, তাহলে যদি ওনারা আমাকে সরবরাহ করেন, তাহলে আমি এই ওনাদের দাবিগুলোকে ভেরিফাই করে দেখতে পারি। উপযুক্ত তথ্যগুলো দিলে পরে। এখন পর্যন্ত ওনারা এমন কোনো দাবি যে করেননি যেটাকে পরিমাপ করা যায়, ভেরিফাই করা যায়। তো যে দাবিটা ভেরিফাই করা যায় না, সেই দাবিটা সত্যি না মিথ্যা, এটা তো নিরূপণ করার কোনো উপায় নেই। তো বিজ্ঞানের নামে এরকম কিছু অপবিজ্ঞান চালানো হয়। আ এবং আমি ওনার ওই শেষের দিকে আর ওনার ওই ছোট্ট একটা ১৭ মিনিটের একটা ভিডিও, সেটাই আমি আর আ দেখে উঠতে পারছি না। তো হয়তো আবার পরবর্তীতে কোনো একটা ভিডিও বের করব এটার উপরে, অথবা কোনো একটা লাইভে বাকি ৩ টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আ আর আমি এই ভিডিও তৈরির ব্যাপারে খুব একটা মানে কি বলে এক্সপার্ট নই। আমার এগুলো বেশ কষ্ট করেই বানাতে হয়। যার ফলে এই একটা বানানোর পরে আরেকটা বানাতে অনেকখানি সময় লেগে যায়, দেরি হয়ে যায়। তো তবুও আশা করি আপনারা আমাকে আম আপনাদের মতামত জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আ এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিয়মিত প্রশ্ন পাঠাবেন এবং জানেন যে আমরা গ্রে ম্যাটার্স থেকে নিয়মিতভাবেই লাইভ আ আ অনুষ্ঠান আয়োজন করি। সেখানেও প্রশ্নগুলো তুলতে পারেন। আমি সেগুলো নিয়েও আলাপ করব আপনাদের সাধ্যমত। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইভ, সাবস্ক্রাইব, লাইক, আম কি যেন বলে? বেল আইকন চাপ দিবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পছন্দ না লাগলে
আনসাবস্ক্রাইব করে দেবেন। যদিও চাই না সেটা আপনারা কেউ করুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। বাই ফর নাও।